একটা ধর্ষণ, এটা আমরা যদি দীর্ঘদিন ধরে দেখি, এই ধর্ষণের সত্যিকার অর্থে যে বিচার, সে বিচারের আওতায় কিন্তু কেউ আসে না, নিয়ে আসতে পারে না। যদি এই যে আন্দোলন বিভিন্ন সময় যখন আন্দোলনের একটা চাপ থাকে, তখন আমরা দেখি যে লোক দেখানো কিছু কয়েকজন মানুষকে তারা গ্রেপ্তার করে, কিন্তু সত্যিকার অর্থে যে বিচার, সে বিচার কিন্তু হয়নি। সেটা আপনি যদি দেখেন, তনু থেকে শুরু করে এই যে আসিয়া পর্যন্ত কারোই কিন্তু বিচারের আওতায় তারা আসেনি। আমরা মনে করি যে আসলে এই যে ধর্ষণের কারণ, নিশ্চয়ই আমরা চাই যে ধর্ষণের বিচার হোক, যারা ধর্ষণ করছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, বিচার করা হোক। এবং একই সাথে কিন্তু আমি এটাও বলতে চাই যে সমাজটা একজন ধর্ষক তৈরি করে, একজন মানুষ কিন্তু জন্ম থেকে ধর্ষক কিংবা খুনি হয়ে জন্মগ্রহণ করে না। তাহলে সে কোন সমাজ পরিবেশের মধ্য দিয়ে ধর্ষক হয়? আমরা সেই সমাজ পরিবেশকেও প্রশ্ন করতে চাই এবং আমরা মনে করি এই সমাজটাও পাল্টানোর প্রয়োজন এসেছে। যে সমাজে একজন মানুষ আসলে ধর্ষক হয়ে জন্ম নেবে না, ধর্ষক হয়ে জন্ম কেউ নেয়ও না, কিন্তু এই যে পরিবেশের মধ্য দিয়ে যে ধর্ষক হচ্ছে, খুনি হচ্ছে, সেই পরিবেশ পাল্টানোর সংগ্রামটাও কিন্তু খুব জরুরি ব্যাপার, আমরা সেটা মনে করি। প্রশ্ন করি, জি, আজকে আমরা এই সন্ত্রাস বিরোধী রাজীব ভাস্করের পাদদেশে যে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই জায়গায় একত্রিত হয়েছি। মূলত হলো যে আমাদের বাংলাদেশে যে একটি বর্বর ঘটনা ঘটেছে, যে আমাদের বোন শিশু আসিয়াকে ধর্ষণ, শিশু আসিয়াকে ধর্ষণটা শুধু এটাকে আজকের এই 6 তারিখের ঘটনা দেখলে হবে না। গত ফ্যাসিস্ট আমলে 16-17 বছরে ধর্ষণ যেগুলো ঘটেছে সেগুলোর বিচার না হওয়ার কারণে মূলত বাংলাদেশে ধর্ষক যারা আছে তারা এই সাহসটা পেয়েছে, বাংলাদেশে যদি ধর্ষণ হয় তাহলে সেটার বিচারহীনতা আছে, সেটার বিচার হবে না। এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিটা তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে। এখন আজকে আমাদেরকে নাড়া দিয়েছে যে শিশু আসিয়াকে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে যে ধর্ষণের শিকার হতে হয়েছে সে কারণে। তো আমরা এই বাংলাদেশ থেকে ধর্ষণের শিকার হওয়া সকল মানুষের পক্ষে আছি। তাদের যে ন্যায় বিচার তারা যেন পায়, সে ন্যায় বিচারের জন্যই আমরা মূলত হলো রাজুতে আজকে হলো আমাদের এই অবস্থান। এখানে ছাত্র জনতা সকলের অবস্থান আমরা নিয়েছি। আমরা মূলত চাই বাংলাদেশে আজকের পর থেকে 1 মিনিট পর থেকে আর কোনো দিন কোনো একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, কেউ কোনো যৌন হেনস্থা হয়েছে, কোনো একজন বোন উত্তপ্ত হয়েছে, অথবা কেউ তার আপন বোনের বাড়িতে বেড়াতে গিয়ে একজন শিশু ধর্ষণের শিকার হবে, এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, সে কারণে এখানে আজকে আমাদের উপস্থিতি। আমরা এই উপস্থিত হওয়ার কারণ, আর আমরা মূলত হলো বাংলাদেশ যেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে এখনও বাংলাদেশে কেউ ধর্ষণ করার সাহস কিভাবে পায়? বাংলাদেশের আইন উপদেষ্টা, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদেরকে দাবি জানাবো যে আপনারা অতি দ্রুত সময়ে আইন শৃঙ্খলা আপনার অবস্থার উন্নতি ঘটান, এমনকি বাংলাদেশের সকল নারীদেরকে, আমাদের মা বোনদেরকে নিশ্চিতে নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করুন। যদি আপনারা তা না করেন তাহলে আপনারা আপনাদের পথ ছেড়ে দিবেন। আইন উপদেষ্টার দায়িত্ব হলো বিচার করা। উনি আজকে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে তদন্ত হবে, এর মধ্যে 90 দিনের মধ্যে বিচার হবে। আমরা এরকম অসংখ্য বুলি এখন পর্যন্ত শুনে আসতেছি, সেটা বাস্তব ঘটবে কিনা সেটা আমরা জানি না। বাংলাদেশে আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, এরপরেও তারা সেগুলো প্রয়োগ করতেছে না। কী কারণে করতেছে না সেগুলো তাদের জবাবদিহিতা করতে হবে। সর্বোপরি বাংলাদেশের কোনো একজন নারী আর যেন কোনো দিন ন্যূনতম কোনো যৌন হেনস্থার শিকার না হয়, সেজন্য আজকে আমাদের এখানে সকল দলমতের সবারই এখানে হলো উপস্থিতি, সকলে এখানে আমরা একত্রিত হয়েছি। এখান থেকে এই ন্যায় বিচারটা যেন আমরা পাই, আমাদের বোনরা, আমাদের মারা, আমার মেয়েরা, তারা যেন হলো বাংলাদেশে নির্বিঘ্নে নিশ্চিন্তে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তাদের প্রতি যেন হলো কোনো ধরনের হায়না, একটা লুলুপ দৃষ্টি তো দূরের কথা, একটু আর চোখেও তাকাতে না পারে, এই ধরনের একটা ব্যবস্থা যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করতে না পারে, তাহলে তারা, আমরা মনে করব যে ফ্যাসিস্ট কাঠামোর মধ্যে এখনও তারা আছে, তাদেরকে আমরা ফ্যাসিস্ট বলতে বাধ্য হব। ইভেন আমরা 24শে যেই আপনার হলো জুলাই আমাদের বিপ্লব হয়েছিল, আবার বিপ্লব হবে, সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
আমাদের দেশে বিচারহীনতার যে কালচারটা প্রতিষ্ঠিত হয়েছে সেই দায়টা অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন কিছু দিন আগে আপনার মুনিয়া দর্শনের সাথে যে আমাদের এলিট শ্রেণীর আনবির জড়িত ছিল, সেই বিচারগুলো যদি আমরা নিশ্চিত করতে পারতাম তাহলে কিন্তু আজকের যে ঘটনাগুলো পুনরায় আমাদের দেখতে হচ্ছে সেটি দেখতে হতো না। এই যে বিচারহীনতার কালচারটা প্রতিষ্ঠিত হয়েছে সেটির জন্য কিন্তু আজকে এই যে দর্শকদের এই অমানুষদের খাবারটি আমাদের এই যে 8 বছরের আসিয়া পর্যন্ত চলে এসেছে। তো আমাদের কাজটি হবে আসলে রাষ্ট্রের কাছে দাবি থাকবে, যেহেতু এই সরকার বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল, তো আমরা তাদের কাছে দাবিটুকু একটু জোরালোভাবে পেশ করতে চাই। তারা আজকে দেখলাম নিউজে বলেছে যে 180 দিনের ভিতর বিচারটুকু করতে হবে। তো এই 180 দিনের যে দীর্ঘসূত্রিতা সেটাও আমরা মানতে রাজি না। একজন দর্শকের বিচার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 1 মাস সময় লাগতে পারে। আমরা মনে করি এই যে 6 মাস অর্থাৎ 180 দিন বেঁধে দেওয়া সেটাও রাষ্ট্রের এক ধরনের বিচারহীনতার কালচারের ভিতর ঢুকে যাওয়ারই একটা প্রবণতা। আমরা জোরালোভাবে দাবি করছি এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে এবং এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমরা জানি না তিনি কোন দিন পদত্যাগ করবেন। এই যে আজকে আসিয়া, কালকে আজকে দেখেন আজকেও শেরপুরে বগুড়ায় শিশু দর্শনের মতো ঘটনা ঘটেছে। এই দর্শকদের হাতকে একদম স্বরাষ্ট্র উপদেষ্টার গড়ে যাওয়ার পরে উনি পদত্যাগ করবেন, আমি এই প্রশ্নটুকু রাখতে চাই। যদি সেটি না হয় উনি ব্যর্থতার দায় নিয়ে আজকেই পদত্যাগ করুক, উনি প্রমাণ দিক ওনার ব্যর্থতার এবং উনি স্বীকার করুক যে ওনার ক্ষমতার লোভ নেই। যদি ক্ষমতার লোভ না থাকে তাহলে ব্যর্থতার দায়টুকু নিয়ে উনি পদত্যাগ করুক। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এর কারণেই আমরা দেখতে পাচ্ছি যে নারী শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। সারা দেশে এই ধর্ষণের সংখ্যা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই ধর্ষণকে যদি ঠেকাতে হয় তাহলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। আমাদের যা প্রশাসনিক বডি রয়েছে তাদেরকে এখানে আরও বেশি সোচ্চার হতে হবে এবং ধর্ষকদের বিচার এখানে রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যে অতীতে আসলে আমাদের এই যে নারী শিশুদের উপরে যে নির্যাতনের বিচার হয়নি। আমরা জানি যে কীভাবে আনবির সুবাহানকে রেহাই দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সমাজে যারা উচ্চতলার মানুষ সম্পদশালী তারা কিন্তু আইনের ফাঁকফোকর থেকে বেরিয়ে যায়। আমরা দেখতে পেয়েছি তনু হত্যার বিচার হয়নি। তার মানে এই যে বিচারহীনতা সংস্কৃতি চলে আসছে সেটার কিন্তু কোনো সুরাহা হয়নি। আর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ব্যাপক অবনতি ঘটেছে, ফলে সেই সুযোগে সন্ত্রাসীরা এই যে ধর্ষকরা তারা নারী এবং শিশুদেরকে ধর্ষণ করে যাচ্ছে। আমরা চাচ্ছি যে অতি সত্ত্বর আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, আমাদের যে স্টেট ব্যবস্থা রয়েছে তারা যাতে সোচ্চার হয় এবং এর একটা সুরাহা করে। কি কোশ্চিন তো করবেন আমাকে? আপনারা জানেন যে আসিয়া নামের ছোট্ট একটি 8 বছরের বাচ্চাকে কিন্তু তার আত্মীয় স্বজন অর্থাৎ তার বোনের শ্বশুর বাড়ির লোকজন, তার বোনের শ্বশুর, তার নিজের স্বামী এবং তার স্বামীর ভাই, এই 3 জন মিলে কিন্তু আসিয়া নামের এই ছোট মেয়েটিকে কিন্তু আসলে রাতভর ধর্ষণ করে এবং নির্যাতন করে এবং তাকে কিন্তু আসলে হত্যা করারও চেষ্টা করা হয়। এবং কিছুদিন ধরে কিন্তু আসলে এই যে ধর্ষণ বিরোধী যে আন্দোলন এগুলো কিন্তু আসলে চলছিল, তবে এতটাও হয়নি। বাট এই ছোট মেয়েটিকে যখন আসলে ধর্ষণ করা হলো এবং এটা যখন আমরা দেখতে পেলাম তখন কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে এটির প্রতিবাদ করতে। যেন আমরা কিছুদিন পর পরে আসলে দেখি যে ধর্ষণ হয়, সেটা নিয়ে আসলে আওয়াজ তুলে, কিন্তু এটার কিন্তু আসলে স্থায়ী কোনো সমাধান হয় না। অর্থাৎ আমরা চাচ্ছি এমন একটা শাস্তির ব্যবস্থা করতে যে শাস্তির মাধ্যমে এর পরবর্তীতে ধর্ষণ করতে গেলেও সে ভাববে যদি আমি এই কাজটি করি তাহলে আমার এই ধরনের শাস্তি হতে পারে। এখানে অনেকেই বলছে যে আসলে যিনি ধর্ষক রয়েছেন তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা, মানে ইসলামের বিধান যেটা, আমরা অনেকে বলছেন যে এটাকে আসলে মৃত্যুদণ্ড কার্যকর করা, যেহেতু এখন যাবজ্জীবন কারাদণ্ড বিষয়টা রয়েছে। তো এই জায়গাটি থেকে আজকে আপনার ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে কিন্তু আজকে আপনার এই রাজুতে এই আয়োজনটা করা হয়েছে মশাল বিরোধী, এবং এখানে আপনার নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য যে সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং সাধারণ জনতাও কিন্তু আসলে এখানে একত্রিত হয়েছে। তবে এখানে
এখানে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে কিছুদিন পর পরে আসলে ধর্ষণ হয়, ধর্ষণকে কিন্তু আসলে আমরা রোধ করতে পারবো না, বা ধর্ষণ হওয়ার পরে প্রতিবাদ হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে ধর্ষণ আসলে কেন হবে? ধর্ষণ হওয়ার আগে যে জিনিসগুলো আমরা করতে হবে সেটা হচ্ছে আমাদের পারিবারিকভাবে ছেলে এবং মেয়েদেরকে সচেতন করতে হবে। এখন এখানে সচেতন করা কি, যেমন মেয়েদের ক্ষেত্রে বোঝাতে হবে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এবং সেক্স এডুকেশন যেটা বলি, আপনি বইয়ের বিষয়টি দেখেন ওই দেশগুলোতে কিন্তু ছোটোবেলা থেকে ছেলে মেয়েদেরকে সেক্স এডুকেশন দেওয়া হয়, ছেলেকেও দেওয়া হয় মেয়েকেও দেওয়া হয়। অর্থাৎ তখন একজন ছেলে জানবে যে একজন মেয়ের সাথে কোন কাজটি করলে সে আপত্তিকর অবস্থা পড়বে বা সে পছন্দ করবে না, এবং একজন মেয়েও জানবে যে আসলে ছেলেরা তার সাথে কোন কাজগুলো করতে পারবে না বা তার কোথায় টাচ করতে পারবে না। এইগুলো যখন আসলে পারিবারিকভাবে শিক্ষাগুলো দেওয়া হবে তখন আমার কাছে মনে হয় যে এই ধর্ষণের পরিমাণটা কমে আসবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেকেই দায়ী করেন যে আসলে ধর্ষণের জন্য পোশাক দায়ী, অনেকে মনে করেন যে এখানে পুরুষের মানসিকতা দায়ী। তবে এখানে আমি মনে করবো যে প্রত্যেকটা বিষয়ে কিছুটা দায়ী রয়েছে, তবে এখানে যে বিষয়টা আপনার সবথেকে বেশি আপনার কার্যকর ভূমিকা রাখে, যেমন দেখেন যে যখন আসলে আমরা দেখি যে কোনো একটা দেখি, যেমন আমি যদি একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দিই সেটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা, অভ্যাস এবং হচ্ছে আপনার প্রতিক্রিয়া, এটার একটা মডেল রয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজ করি তখন আমাদের ব্রেনে যে ডোপামিন রয়েছে সেটা আমাদেরকে ভালো লাগা বোধ করায়। তো যখন কেউ একজন পর্নোগ্রাফি দেখে তখন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে, এরপরে সে পরবর্তীবার সে তার এই যে ভালো লাগা যে বিষয়টা সে আবারও এটা করতে চায়, তখন তার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, আকাঙ্ক্ষা থেকে তার মধ্যে একটা অভ্যাসের তৈরি হয়, এবং অভ্যাস যখন তৈরি হয় তখন সেটাতে সে আনন্দ পেতে চায়। এই বিষয়টা যখন একজন মানুষের মস্তিষ্কে ঘুরতে থাকে তখন কিন্তু সেই ধরনের একটা অভ্যাসে জড়িয়ে পড়ে, এই ধরনের অশ্লীল ছবি বা ভিডিওগুলোতে দেখতে আসক্ত হয়ে যায়। যখন ধীরে ধীরে এটা সে আসক্ত হয়ে পড়ে তখন সে চায় বাস্তবে এই কাজটা করতে। এখন ধরেন রাস্তাতে সে ছোটো কাপড় পরে একটা মেয়েকে দেখলো, সেই মেয়েটাকে হয়তো সে কিছু করতে পারবে না, কিন্তু তার আত্মীয় স্বজনের মধ্যে যে ছোটো মেয়ে রয়েছে বা কোনো মেয়ে রয়েছে, যখন সে মেয়েটিকে সে দেখবে তখন তার মধ্যে ওই কাজটা করার আসলে আগ্রহ তৈরি হবে এবং সেখান থেকে সে আসলে ধর্ষণের পথে যাবে। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে আসলে আমাদের যারা আইডি সেলে যারা কাজ করেন, গভর্নমেন্টে যারা রয়েছেন, আপনারা পর্নোগ্রাফি এবং এই যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোকে আসলে ব্যান করার চেষ্টা করেন, এবং আপনারা নিজেরা এমন একটা আইন কার্যকর বাংলাদেশে করেন যে আইনের ফলে এই ধর্ষণটা আপনি যদি আজকে যদি এই যে ধর্ষণ যারা যে করেছে আসিয়াকে যে 3 জন তাদেরকে যদি আপনি জনসম্মুখে এসে আপনি ভয়াবহ একটা শাস্তি দেন, তাহলে আমার মনে হয় না ভবিষ্যতে এই ধর্ষণের ঘটনা আবার ঘটবে। বা এই যে শিশুদেরকে যে আসলে ধর্ষণ করার যে প্রবণতা আমরা কয়েকদিন ধরে দেখছি, যে ফুল তুলতে গিয়ে একজন শিশু ধর্ষণ হয়েছে, চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ হয়েছে, এই বিষয়গুলো ঘটবে না বলে আমি মনে করছি। ধন্যবাদ।